হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই পার্টিকুলার চ্যাপ্টারটা শুরু করেছিলাম মাধ্যমিক ভৌতবিজ্ঞানের। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা অ্যামোনিয়া গ্যাস কী করে তৈরি করা হয় পরীক্ষাগারে অর্থাৎ ল্যাবরেটরিতে সেইটা আলোচনা করেছিলাম এবং সেই সংক্রান্ত অনেক প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়বো অ্যামোনিয়ার ভৌত ধর্ম। তবে সেটা করার আগে আমরা অ্যামোনিয়ার প্রস্তুতির আরও দু একটা প্রসেস আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করে নেব সংক্ষেপে। তার মধ্যে প্রথমটা আমি এখানে অলরেডি লিখে রেখেছি, অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালি কী করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। ইন্ডাস্ট্রি মানে যেখানে বড় বড় যে কারখানা, যেখানে অ্যামোনিয়া গ্যাসকে তৈরি করা হয় ব্যবসা করার জন্য অর্থাৎ বিক্রি করার জন্য, সেখানে অ্যামোনিয়া গ্যাস কী করে তৈরি করা হয়। সেখানে ওই আমরা যে ল্যাবরেটরি মেথড আগের দিন পড়লাম যে অ্যামোনিয়াম সালফেট বা ক্লোরাইড, তার সঙ্গে আমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি মেশাচ্ছি, ওইভাবে করা হয় না। কারণ একটা কাজ যখন ইন্ডাস্ট্রিয়ালি করা হবে তখন সেখানে যিনি ব্যবসা করতে যাচ্ছেন তার উদ্দেশ্য থাকবে যে খুব কম লো কস্টে জিনিস তৈরি করা এবং সেটা বিক্রি করার পরে একটা প্রফিট মার্জিন রাখার। সে কারণে সেখানে আলাদা মেথড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে বিজ্ঞানী হেবার তিনি একটা পদ্ধতি প্রথম আবিষ্কার করেছিলেন, যেটা পরবর্তী সময় মডিফাইড হয়েছে। কিন্তু আমরা সেই ওল্ডেস্ট যে পদ্ধতি হেবার প্রসেস, এখানে হেবার পদ্ধতি লেখা আছে, এই মেথডে কী করে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয় ইন্ডাস্ট্রিতে, সেটাই আমরা আজকে আলোচনা করব প্রথমে। তারপরে আমরা আর দু একটা রিয়াকশন দেখে নেবো অ্যামোনিয়া প্রস্তুতির, এবং তারপরে আমরা অ্যামোনিয়ার ভৌত ধর্ম পড়ব। তবে ভিডিও শুরু করার আগে এটা জানিয়ে রাখি যে অলরেডি আমি 4টে চ্যাপ্টার আপলোড করে রেখেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞানের। সেগুলো তোমরা যদি এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে কিন্তু ওই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর ভিডিও তোমরা দেখে নিতে পারো। এছাড়া আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, কারণ একটা লাইক করতে 1 সেকেন্ডেরও কম সময় লাগে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই ভিডিওগুলো নিজেদের বন্ধুদের সাথে এবং পারলে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে দিও, যাতে আরও অনেক বেশি স্টুডেন্টসরা আমার ভিডিওগুলো দেখতে পারে। তো অ্যামোনিয়া গ্যাস তৈরি করার সময় কি করা হয় দেখো, এখানে অ্যাকচুয়ালি নেওয়া হয় হচ্ছে নাইট্রোজেন গ্যাস শুষ্ক, ড্রাই, মানে এর মধ্যে যেন কোনো আর্দ্রতা মানে জলীয় বাষ্প মিশে না থাকে। আর এর সঙ্গে নেওয়া হয় হাইড্রোজেন গ্যাস, এটাও শুষ্ক অবস্থায় নেওয়া হয়। শুষ্ক হাইড্রোজেন এবং শুষ্ক নাইট্রোজেন এই দুটোকে নেওয়া হয় আলাদা, ধরো পাত্রের মধ্যে এরা আছে। এইবার এদেরকে একটা পাত্রে এদেরকে মেশানো হয়। একটা পাত্র ধরো এখানে আছে, সেইখানে এটাকেও নিয়ে আসা হলো আর এটাকেও নিয়ে আসা হলো, নিয়ে মেশানো হচ্ছে। এবার এই পাত্রটার স্পেশালিটি কি? এই পাত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এটাকে বলি কম্প্রেসার, ঠিক আছে? কম্প্রেসার মানে যেখানে গ্যাসগুলোকে কম্প্রেস করা হয়। কম্প্রেস করা মানে গ্যাসগুলোর আয়তন কমানো হয়, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখেছো যে ধরো ইনজেকশনের যে সিরিঞ্জ হয়, সেখানে তুমি যদি একটা প্রান্ত যেখানে আমরা ইনজেকশনের যে সূঁচটা যেখানে আর কি আমরা ফিট করি, ওই জায়গাটায় ধরো সূঁচটা নেই। এবার ওই জায়গাটা, ওই মুখটা তুমি যদি ধরে থাকো একটা আঙ্গুল দিয়ে, আর অন্য দিক থেকে তুমি যদি ওই যে পিস্টনটা আছে সেটাকে তুমি যদি ঠেলো, তাহলে কী হবে? গ্যাসটা ভেতরে যেটা বায়ুটা আছে সেটা আয়তনে সংকুচিত হবে। এই আয়তন কমে যাওয়ার ব্যাপারটাকেই বলা হয় কম্প্রেশন, এবং সেটা যেখানে করা হয় বা সেটা করার যে প্রসেস সেটাকে কম্প্রেসার বলা হয়। এই কম্প্রেসার চেম্বার এখানে নিয়ে আসা হয় গ্যাসগুলোকে, আয়তন কমানো হয়। আয়তন কমানো কীভাবে করা হয়? ওই যে বললাম, তুমি যে পিস্টনে চাপ দিচ্ছ ইনজেকশনের সিরিঞ্জে, তার মানে তুমি প্রেশার দিচ্ছ, চাপ দিচ্ছ, অর্থাৎ চাপ বাড়ানো হয়। তো এই কম্প্রেসার চেম্বারের চাপ হচ্ছে কত? মোটামুটি 200 ATM, হিউজ অ্যামাউন্টের একটা প্রেশার। আমাদের নর্মাল বায়ুমণ্ডলীয় চাপ কত? 1 ATM, তার থেকে 200 গুণ বেশি চাপ এখানে থাকে। এবং সেই চাপে নাইট্রোজেন আর হাইড্রোজেন মেশে, ঠিক আছে? নাইট্রোজেনটা যদি আমরা 1 ভাগ নিই তাহলে এটা 3 ভাগ নিতে হয়, 3 ভাগ, ঠিক আছে? আয়তনের অনুপাতে, ঠিক আছে? 3 ভাগ আয়তন নিতে হয় হাইড্রোজেন। কম্প্রেস হলো এখানে। এইবার কম্প্রেসড অর্থাৎ সেই সংকুচিত যে গ্যাসটা, সংকুচিত গ্যাস মিশ্রণ, এইটাকে নিয়ে যাওয়া হয় আরেকটা চেম্বারে। সেই চেম্বারটার মধ্যেও কিন্তু এই 200 ATM প্রেশারটাকে মেনটেন করা হয়, ঠিক আছে?
প্রেশারটা কত থাকে, 200 ATM থাকে, এবং এবং এখানে টেম্পারেচারটা মোটামুটি 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়। এই চেম্বারটাকে বলা হয় অনুঘটক কক্ষ বা ক্যাটালিস্ট চেম্বার। অনুঘটককে ইংরেজিতে ক্যাটালিস্ট বলা হয়। অনুঘটক হিসাবে এখানে কি নেওয়া হয়? অনুঘটক হিসাবে নেওয়া হয় এখানে এফি, আয়রন চূর্ণ, ঠিক আছে। প্লাস এখানে আরও একটা জিনিস থাকে, উদ্দীপক, পরে বলছি সেটা, একসঙ্গে এত কিছু এখানে লেখার দরকার নেই। এইখানে যেটা হয়, এইবার এখানে রিয়াকশানটা হচ্ছে, N2 আর H2 মিশে ওখানে বিক্রিয়া হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। এইবার এইখান থেকে কি হয়, গ্যাসটা চলে আসে বাইরে, অন্য আর একটা পাত্রে কালেক্ট করা হয়। সেখানে কি থাকে, সেইখানে অ্যামোনিয়া গ্যাস যেটা তৈরি হয়েছে সেইটা চলে আসে। আর আমরা যখন ইন্ডাস্ট্রিয়ালি জিনিস তৈরি করছি, বড় স্কেলে, লার্জ স্কেলে, সেখানে তো অনেক পরিমাণে তৈরি করতে হবে। বেশি পরিমাণে তৈরি করলে একবারে অনেকটা তৈরি হয়ে যাবে এবং খরচটাও কম হবে। সেই কারণে প্রচুর পরিমাণে নেওয়া হয় আর কি। ধরো 50 লিটার, আমি অনেক কম বলছি যদিও, 50 লিটার নাইট্রোজেন আর তার 3 গুণ মানে 150 লিটার হাইড্রোজেন। এখন এরকম সবসময় এরকম এক্স্যাক্ট মাপ 1:3 রেশিওতে নাও নেওয়া হতে পারে, বা নেওয়া হলেও সবকটা মলিকিউল যে রিয়াকশান করলো সেটা নাও হতে পারে। ফলে এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস এবং কিছু পরিমাণ নাইট্রোজেন গ্যাস কিন্তু থেকে যেতে পারে আনরিয়াক্টেড, যারা বিক্রিয়া করেনি, থাকতেই পারে। এইবার এদেরকে আমরা দুটো ভাগ করি, ঠিক আছে। এদেরকে এবার দুটো ভাগ করা হয়। এখান থেকে কী করা হয়, এখান থেকে এবার কুলিং করা হয়। কুলিং মানে ঠান্ডা করা হচ্ছে। আমরা আগের দিন পড়েছি নাইট্রোজেনের, আগের দিন তো আমরা পড়িনি, আমরা তো ভৌত ধর্ম আলোচনাই করিনি। অ্যাকচুয়ালি অ্যামোনিয়া গ্যাসের যেটা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে মোটামুটি -33 ডিগ্রির কাছাকাছি গিয়েও অ্যামোনিয়া গ্যাস লিকুইফাই হয়ে যায়, ঠিক আছে, মানে তরলে পরিণত হয়ে যায়। তো এখানে আমরা কুলিং করছি, এই হাই টেম্পারেচারে রিয়াকশান হচ্ছিল। এবার এখান থেকে টেম্পারেচার কমানো হচ্ছে, কমাতে মোটামুটি যদি -33-এর কমে নিয়ে চলে যায়, সাপোজ -50 ডিগ্রি সেলসিয়াস, তো সেইখানে কী হবে, অ্যামোনিয়া গ্যাস তরলে পরিণত হয়ে যাবে। হাইড্রোজেন নাইট্রোজেন তখনও তরলে পরিণত হবে না, ওদের মানে কি বলবো, স্ফুটনাঙ্ক অনেক কম। হাইড্রোজেন মোটামুটি -160 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্যাসীয় হাইড্রোজেন তরল হাইড্রোজেনে পরিণত হয়। নাইট্রোজেনও ওরকম বা আরও তার থেকে বেশি, মানে তার থেকে আরও কম টেম্পারেচারে। ফলে -33-এর থেকে যদি কমাই, তাহলে শুধুমাত্র অ্যামোনিয়াটাই তরলে পরিণত হবে। এইবার সেইখান থেকে গিয়ে আমরা তরল অ্যামোনিয়াটাকে, তরল NH3-কে আমরা সেপারেট করে ফেলতে পারলাম। সাপোজ অ্যারাউন্ড -50 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, সেখানে অ্যামোনিয়া তরল হয়ে গেল, ওকে আলাদা পাত্রে আমরা কালেক্ট করে রাখলাম। আর নাইট্রোজেন আরেকটা পাত্রে, এখানটাই লিখছি, ওখানটায় লিখছি না, N2 + H2 যারা হচ্ছে অবিকৃত, যারা বিক্রিয়া করেনি, তারা অন্য পাত্রে চলে এলো। এদেরকে নিয়ে আবার সোজা এই কম্প্রেসারে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে গিয়ে ওরা আবার কম্প্রেসড হচ্ছে, আবার এদিক থেকেও আসছে গ্যাস, ফলে আবার এরা এই রিয়াকশানটা আবার করছে, ফলে এই প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মোটামুটি, তোমার যদি এই ফ্লো চার্টটা মনে থাকে, এটাকে আমরা কি বলি, ফ্লো চার্ট, ঠিক আছে। এটাকে আমরা এখানে নিচ্ছি ফ্লো চার্ট, মানে এমন একটা চার্ট যে চার্টের মাধ্যমে আমরা পুরো ঘটনা প্রবাহটাকে দেখতে পাচ্ছি, ঘটনাটা কিভাবে ঘটছে, ফ্লো করছে কিভাবে। প্রথমে দুটোকে নিলাম আলাদা আলাদা পাত্রে 1:3 রেশিওতে, তাদেরকে একটা পাত্রে নিয়ে আসলাম কম্প্রেসারে, সেখানে তাদের চাপ বাড়িয়ে আয়তন কমানো হলো। এবার সেই সংকুচিত গ্যাসটাকে রিয়াকশান চেম্বারে নিয়ে যাওয়া হলো, যেখানে অনুঘটক আছে, টেম্পারেচার প্রেশার মেনটেন করে প্রোডাক্ট তৈরি হলো। প্রোডাক্টটাকে আনরিয়াক্টেড যে রিয়াক্ট্যান্ট বা অবিকৃত যে বিক্রিয়ক পদার্থগুলো, তাদের থেকে সেপারেট করার জন্য, আলাদা করার জন্য আমরা টেম্পারেচার কমালাম। টেম্পারেচার কমিয়ে এমন একটা জায়গায় রাখলাম যাতে করে অ্যামোনিয়া তরলে পরিণত হয়ে গেল, কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস তরলে পরিণত হলো না। ওদেরকে আবার সেপারেট করে আবার আমরা কম্প্রেসর চেম্বারে পাঠালাম। তাহলে এইবার পুরো প্রসেসটা আমি যদি লিখি, তাহলে কী লিখবো দেখো। এবার ইনফরমেশান যদি আমরা এইটাকে যদি আমরা বের করতে থাকি, তাহলে প্রথমে এটা আমাদের লিখতে হবে এটাই, যে বিক্রিয়ার শর্ত,
বিক্রিয়ার শর্ত কি? 1 নম্বর হচ্ছে উষ্ণতা, খুব ইম্পর্টেন্ট এগুলো, প্রত্যেকটাই আমাদের মনে রাখতে হয়। আচ্ছা, এই জায়গাটা একটা কথা বলার আছে আমার, সেটা হচ্ছে যে এটা কোনো বইতে তুমি দেখবে যে 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, কোনো বইতে থাকবে যে 400 থেকে 450, আবার কোনো বইতে তুমি দেখবে 500 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং মোটামুটি তুমি ধরে রাখো যে 400 থেকে 400 থেকে 550 পর্যন্ত টেম্পারেচার লেখা থাকতে পারে, তাতে কোনো সমস্যা নেই, তার মধ্যে যে কোনো একটা তুমি লিখলেই হবে, রেঞ্জটা উল্লেখ করতে হবে। তুমি 400 থেকে 500 লিখতে পারো, 500 থেকে 550 লিখতে পারো, ঠিক আছে? লোয়েস্ট লিমিট হচ্ছে 400 আর হাইয়েস্ট লিমিট হচ্ছে 550, এই লিমিটের মধ্যে রাখতে হবে। 450 থেকে 500 লিখতে পারো, ঠিক আছে? বি হচ্ছে কি চাপ, চাপ কত বললাম? 200 ATM, 200 বায়ুমণ্ডলীয় চাপ। 3 হচ্ছে অনুঘটক, অনুঘটক কি বললাম? আয়রন চূর্ণ। 4 হচ্ছে উদ্দীপক, এই যে অনুঘটক চেম্বার ওখানে আমি লিখেছি, অনুঘটক চেম্বারে অনুঘটক থাকে, তার পাশাপাশি আরেকটা জিনিস থাকে যেটাকে আমরা বলি উদ্দীপক, সেটাকে আমরা নিই অ্যাকচুয়ালি এমও। আচ্ছা, এমও মানে হচ্ছে এম বড় হাতের ও ছোটো হাতের, এমও হচ্ছে কি? আচ্ছা, এমও চূর্ণ লিখে নিই আগে। এমওর নাম হচ্ছে মলিবডেনাম, এটা একটা মৌলিক পদার্থ, ঠিক আছে, একটা ধাতু। সেই মলিবডেনামের চূর্ণ, অনেকে এটাকে একটা কথা বলে রাখি, অনেকে এটা উচ্চারণ করেন এই বয়ের পরে হসন্তটা, মানে মলিব এরকম বলে না, মলিবডেনাম এরকম বলে, তো সেরকম না, উচ্চারণটা অ্যাকচুয়ালি মলিবডেনাম। তো এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের কাজ কি? উদ্দীপককে ইংরেজিতে বলা হয় প্রোমোটার। কি বলা হয়? প্রোমোটার। অনুঘটককে ইংরেজিতে কি বলা হয় আমরা জানি, এটা ক্যাটালিস্ট, CATALYST। ক্যাটালিস্ট কী জিনিস নিশ্চয়ই তোমরা জেনেছো আগে। ক্যাটালিস্ট বা অনুঘটক হচ্ছে এমন একটা পদার্থ যেটা রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে ওর নিজের কোনো পরিবর্তন হয় না। আর বিক্রিয়াতে অংশগ্রহণ করে ও কী কাজ করে? বিক্রিয়ার হার বা রেট অফ রিয়াকশান সেইটাকে বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয়, ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে একটু পরে আলোচনা করছি, পরে বলছি একটু সংক্ষেপ, যা যা বললাম একটু লিখিয়ে দেবো পরে। প্রোমোটার বা উদ্দীপক হচ্ছে এমন একটা পদার্থ যেটা অনুঘটকের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে, মানে অনুঘটক ঠিকঠাক কাজ করতে পারছে কিনা সেইটা নজরদারি করার জন্য হচ্ছে উদ্দীপককে ব্যবহার করা হয়। বিক্রিয়ার শর্তর পরে লিখতে হবে 2 নম্বর যে বিক্রিয়ক, বা না বিক্রিয়ক লিখবো না, 2 নম্বরে লিখব এবার প্রসেসে অ্যামোনিয়া উৎপাদনের নীতি, ঠিক আছে, প্রিন্সিপাল। কী লিখব? যে 1:3 আয়তন অনুপাতের শুষ্ক, 1 আগে লিখেছি মানে আমাকে আগে নাইট্রোজেন লিখতে হবে, কারণ নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:3। শুষ্ক নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে 200 ATM চাপ ও 400 থেকে 500 ডিগ্রি সি উষ্ণতায় Fe চূর্ণ, আয়রন চূর্ণ, অনুঘটক ও মলিবডেনাম উদ্দীপকের উপস্থিতিতে বিক্রিয়া করালে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, রাইট? একটা কথা বলে রাখি, এই মলিবডেনামের পরিবর্তে আরেকটা জিনিস ব্যবহার করা যায়, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড আর পটাশিয়াম অক্সাইডের মিশ্রণ, এটাকেও আমরা উদ্দীপক হিসাবে ব্যবহার করতে পারি। এই প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে যে কোনো রকম শর্ট কোয়েশ্চেন, MCQ, শূন্যস্থান ইত্যাদি হাবিজাবি যা খুশি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে। হয়ে গেল 2 নম্বর হচ্ছে নীতি, হয়ে গেল। 3rd হচ্ছে এবার আমরা লিখব বিক্রিয়ার সমীকরণ। 3 নম্বর হচ্ছে বিক্রিয়ার সমীকরণ।
তাহলে নাইট্রোজেন গ্যাস আর 3H2 লিখছি, কারণ এটা 1 আয়তন হলে এটা 3 আয়তন। আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে পড়েছিলাম যে যখন কোনো কেমিক্যাল ইকুয়েশন আমি লিখছি তখন কোনো একটা পদার্থের সামনে যে সংখ্যাটা আছে সেটা ওর মূল সংখ্যাকে প্রকাশ করে, অ্যাট দ্য সেম টাইম আয়তনটাকেও প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে আয়তনের অনুপাত নিয়েছি 1:3, এটা 1, এটা 3, এখানে 2 নিলে এখানে 6 নিতে হতো, তাহলে 1:3 মেনটেন হতো। এবার এটা রিয়াকশান করছে, করে তৈরি করে 2NH3 গ্যাস, আর তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে। ঠিক আছে, তাপমুচি বিক্রিয়া। আর এটাকে আমরা দেবো এরকম রিভার্সিবল সাইন। ঠিক আছে, আর এখানে আমরা লিখবো 200 ATM, আর লিখবো যে অ্যারাউন্ড 400 থেকে ডিগ্রি সি, 500 ডিগ্রি সি। সেরকম হলে তোমরা একটু রিভার্সিবল সাইনটা একটু বড় করে দাও যাতে এইগুলো পুরোপুরি এখানে ফিট করতে পারে। তো এই হচ্ছে রিয়াকশান। তাহলে স্পেশাল আমরা কী লিখলাম এখানে, যে বিক্রিয়াটি তাপমোচী তাপগ্রাহী দু রকমের বিক্রিয়া হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাপমোচী বিক্রিয়া মানে এমন বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপের উদ্ভব হয়। ঠিক আছে, বাইরে তাপ বেরোয়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো একটা জিনিস, এখান থেকে যদি কোয়েশ্চেন একটু যদি বেটার কোয়েশ্চেন করতে হয় তাহলে এরকম করা যেতে পারে। এই যে 1:3 আয়তনের অনুপাত নাইট্রোজেন আর হাইড্রোজেনের আয়তনের অনুপাত হচ্ছে এটা। কোয়েশ্চেন একটা এরকম হতে পারে যে এই যে হেবার পদ্ধতিতে আমি পুরোপুরি লিখছি না কোয়েশ্চেনটা, জাস্ট এমনি বলছি। দেখো তোমরা দরকার হলে পুরো কোয়েশ্চেন লিখে নিতে পারো যে হেবার পদ্ধতিতে যখন অ্যামোনিয়া তৈরি করা হয় নাইট্রোজেন আর হাইড্রোজেনের রিয়াকশানে, তখন নাইট্রোজেন আর হাইড্রোজেনের যে অনুপাত, ঠিক আছে, ব্র্যাকেটে লিখছি ওজন। আমরা কেমিস্ট্রি পড়ার সময় লিখি ওজন, আসলে ওজন লিখে আমরা যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে ভর। ঠিক আছে, আবার বলছি, কেমিস্ট্রিতে আমরা ওজন আর ভরের মধ্যে কোনো ডিফারেন্স করি না। ঠিক আছে, আমরা জানি যে W = m×g। এখন g এর কোনো ফাংশন এখানে নেই, তাই W আর m সমান বলে আমরা ধরে নিই। তো যখনই কোনো কোয়েশ্চেনে থাকবে যে ওজন কত, মানে তোমাকে ভর কত বের করতে বলেছে, তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 1:3, ভরের অনুপাত কত, যদি এরকম কোয়েশ্চেন আসে। MCQ কোয়েশ্চেন আসতেই পারে যে হেবার পদ্ধতিতে ব্যবহৃত নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ওজনের অনুপাত হচ্ছে, 4টে অপশান থাকলো, তার মধ্যে একটা অপশান অবশ্যই থাকবে 1:3, এবং আমরা ভুল করে ওটা দিয়েই টিক করে চলে আসবো, তাহলে হবে না, আনসার ভুল হয়ে গেল, কারণ এটা তো আয়তনের অনুপাত। তাহলে ওজনের অনুপাত কি দেখো, এটা যদি 1 আয়তন হয় 1 ভলিউম, তাহলে এটা হচ্ছে 3 ভলিউম। আর আমরা একটু আগে আমি মেনশন করলাম যে এটা অ্যাকচুয়ালি মোলেরও অনুপাত বোঝায়, এটা 1 মোল, এটা 3 মোল। তাহলে 1 মোল নাইট্রোজেন মানে কত গ্রাম? 1 মোল নাইট্রোজেন মানে মনে করে ঠিক করে বলো 28 গ্রাম। নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14। তাহলে N2 হলে 2 × 14, তার মানে 28। আর হাইড্রোজেন কত হচ্ছে বলো? হাইড্রোজেন, যা এটা মুছে দিলাম, আচ্ছা ঠিক আছে, দরকার নেই ওইটা, তাহলে মুছে দিয়ে অসুবিধা হয়নি। হাইড্রোজেন কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে H2 মানে হচ্ছে 2, তাহলে 3H2 মানে কত? 6, তাহলে 6 গ্রাম। তাহলে অনুপাত কত হয়ে গেল? 28:6, তাই তো? তার মানে 14:3, এইটা হয়ে গেল আমাদের আনসার, রাইট? মোটামুটি আমাদের হেবার প্রসেস সংক্রান্ত আলোচনা এখানেই শেষ। এই লাস্টে যেটা করলাম এইটা জেনারেলি কোথাও তুমি দেখতে পারবে না, কিন্তু আবারও বলছি, আমার ভিডিও তোমরা যারা আগে দেখেছো, আমার উদ্দেশ্য শুধুমাত্র সিলেবাস শেষ করা নয়, কিছু নতুন শেখানো। ফলে রাসায়নিক গণনা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের মধ্যে আমরা কানেকশান তৈরি করে ফেললাম। আমরা ওখানে মোল, তার সঙ্গে গ্রাম মানে ভর ইত্যাদি আমরা রিলেশান বের করেছি, অঙ্ক করেছি। সেই অঙ্ক আমরা এখানেও করলাম। ইনফ্যাক্ট আমরা আরও একটা অঙ্ক করবো এইরকম, মানে রাসায়নিক গণনা চ্যাপ্টারকে আমি আবার এখানে কাজে লাগাবো আমরা যখন এরপর একটা কনসেপ্ট পড়বো লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া, তখন। তাহলে এই দুটো একটু কপি করে নাও। অনুঘটক কাকে বলে আর উদ্দীপক কাকে বলে
যে পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার হার রেট অফ রিয়াকশন বৃদ্ধি বা হ্রাস করে। বিক্রিয়ার হার বৃদ্ধি বা হ্রাস করে মানে কি? বিক্রিয়ার হার মানে কি? মানে প্রতি একক সময়ে কতটা বিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, ধরা যাক একটা বিক্রিয়া আছে, এক্ষেত্রে যেমন আমরা লিখলাম যে এই বিক্রিয়াটা উভমুখী, কিন্তু অনেক বিক্রিয়া তো এরকম হয় যেটা একমুখী, মানে বিক্রিয়া শেষ হয়ে গেল, মানে দুটো বিক্রিয়ক এ আর বি রিয়াকশান করলো, দিয়ে সি তৈরি হলো। এবার আমরা দেখতে পেলাম একটা সময় পরে পাত্রতে খালি সি পড়ে আছে, এ আর বি নেই। ঠিক আছে, তাহলে আমরা বলবো বিক্রিয়া কমপ্লিট। এবার এই কমপ্লিট হতে কত সময় লাগলো, তাহলে সেইটা ডিভাইডেড বাই সময়, মানে প্রতি একক সময়ে কোনো কিছুর পরিবর্তনকে আমরা তার হার বলি না, তো সেইটাই এখানেও। তাহলে বিক্রিয়ার হার বৃদ্ধি করে বা হ্রাস করে কে? অনুঘটক। এবং বিক্রিয়ার শেষে নিজে মানে অনুঘটক নিজে ভর ও সংযুতিতে অপরিবর্তিত থাকে, অর্থাৎ অনুঘটকের ভর যা নিয়েছিলাম সেটাই থাকছে, পরিবর্তিত হচ্ছে না। যদি আগে 5 গ্রাম অনুঘটক নিয়ে থাকি, বিক্রিয়ার শেষেও দেখা গেল যে অনুঘটক 5 গ্রামই রয়েছে। আর সংযুতি মানে কি? এই সংযুতি কথাটার মানে, সংযুতি কথাটার মানে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে, কম্পোজিশন কথাটা আমাদের কাছে অনেক বেশি পরিচিত, তাই জন্য আমি ইংরেজিটা লিখলাম। কম্পোজিশন মানে হচ্ছে একটা সার্টেন মিক্সচারের মধ্যে কি কি উপাদান আছে এবং কত কত করে আছে উপাদানগুলো। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে বায়ু বা বাতাসে রাফলি 75% নাইট্রোজেন আর 25% অক্সিজেন আছে, বাদবাকি গ্যাসগুলো যদি আমরা নেগলেক্ট করি, ওদের পরিমাণ খুবই কম থাকে যেহেতু, তো ওরকম বলতে পারি আমরা যে এত পার্সেন্ট নাইট্রোজেন আর এত পার্সেন্ট অক্সিজেন। তাহলে আমি কি বললাম যে বাতাসের মধ্যে কে কে আছে সেটাও বললাম, বাদবাকিগুলো আমি নেগলেক্ট করলাম আপাতত, যদি ভাবি যে নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুজনই আছে। তাহলে কে কে আছে সেটাও মেনশন করলাম, এবং তাদের অনুপাতটা কি, কত কত রেশিওতে আছে তারা, সেটাও মেনশন করলাম। এই জিনিসটাকে আমরা বলি সংযুতি। তো এক্ষেত্রে আমরা হেবার প্রসেসে আমরা কি নিয়েছি? লোহা। লোহার সংযুতি মানে কি? লোহা কি দিয়ে তৈরি? লোহা দিয়েই তৈরি। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় যে মিক্সচার নেওয়া হয়, দুটো বা তিনটে যৌগ একসঙ্গে মিশিয়ে একটা নির্দিষ্ট অনুপাতে তাদেরকে মেশানো হয়, সেই মিক্সচারটাকে আমরা অনুঘটক হিসাবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই যে অনুপাতে নিয়েছিলাম বিক্রিয়া শেষে, সেই অনুপাতটাও বজায় আছে, মেনটেন্ড হয়েছে, অর্থাৎ সংযুতি পরিবর্তন হয়নি। অনুঘটকের হচ্ছে এটাই বৈশিষ্ট্য যে অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার শেষে তার ভর, তার সংযুতি মানে পার্সেন্টেজ কম্পোজিশন, সেইগুলো সব ইনট্যাক্ট থাকবে, অপরিবর্তিত থাকবে। রাইট? যেমন হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় আয়রন চূর্ণ অনুঘটক হিসাবে ব্যবহার করা হয়। আর এটা তো আমি একটু আগেই বললাম উদ্দীপক, যে যেসব পদার্থ অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে, অনুঘটকের কার্যকারিতা বৃদ্ধি করে। আচ্ছা, এইখানে আরেকটা অ্যাডিশনাল ইনফরমেশন দিই, তোমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে রাসায়নিক বিক্রিয়ার হার কমিয়ে দেয়, এরকম কোনো পদার্থ আছে কি জানা? সবথেকে পরিচিত যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে এমন একটা লিকুইড যেটা খুবই স্টেবিলিটি খুব কম, খুবই কী বলবো, স্থায়িত্ব খুব কম, খুব তাড়াতাড়ি ওটা ভেঙে যায়, বিয়োজিত হয়ে যায়, ভেঙে গিয়ে জল তৈরি করে ফেলে আর অক্সিজেন গ্যাস তৈরি করে ফেলে। তুমি যারা পাত্রের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড রাখো এবং খুব সূর্যের তাপে রেখে দিয়েছো খোলা পাত্রে, তাহলে কি হবে? ওটা বিয়োজিত হয়ে জল হয়ে যাবে আর অক্সিজেন বাইরে বেরিয়ে চলে যাবে। 10 দিন তুমি যদি রেখে দাও, তারপর তুমি ভাববে যে ওই পাত্রে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, আসলে ওখানে জল আছে, রিয়াকশান হয়ে হাইড্রোজেন পারঅক্সাইড জলে পরিণত হয়ে গেছে। এই রিয়াকশানটাকে যাতে হাইড্রোজেন পারঅক্সাইড বিয়োজিত না হয়ে যায়, অর্থাৎ এই বিক্রিয়ার হারকে যাতে কমানো যায়, সেই জন্য এখানে একটা পদার্থ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে, আমরা আগের দিন পড়েছিলাম নামটা, H3PO4 বা ফসফরিক অ্যাসিড। আমরা আগের দিন বললাম না যখন, যে ফসফরাস পেন্টক্সাইড P2O5 কেন আমরা ব্যবহার করব না অ্যামোনিয়া শুষ্ক করতে, সেখানে আমরা এটার উল্লেখ করেছিলাম। তো ফসফরিক অ্যাসিড যদি খানিকটা মিশিয়ে রাখা যায় হাইড্রোজেন পারঅক্সাইডে, তাহলে কী হবে? ওর এই যে বিয়োজন বিক্রিয়াটা, এটা খানিকটা মন্দীভূত হয়ে যাবে, রিয়াকশন রেট কমে আসবে। সুতরাং এটা আমরা একটা নেগেটিভ ক্যাটালিস্ট বা ঋণাত্মক অনুঘটক বলতে পারি, যে কিনা বিক্রিয়ার হার কমিয়ে দেয়। আর যারা বিক্রিয়ার হার বাড়িয়ে দেয় তাদেরকে আমরা পজিটিভ ক্যাটালিস্ট বা ধনাত্মক অনুঘটক বলি। তাহলে এই হয়ে গেল। এরপরে আমরা ছোটো করে আরেকটা জিনিস দেখে নেব। মোটামুটি হেবার প্রসেস এখানে কমপ্লিট। এবার হেবার প্রসেস ছাড়াও
আরও একটা রিয়াকশান আমরা পড়বো আপাতত অ্যামোনিয়া তৈরি করার, যেটা আমাদের এর পরে কাজে লাগবে। এরপরে বলতে আমরা একটা কোয়েশ্চেন এরকম পড়ি যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে কি করে আমরা প্রমাণ করব, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে কি করে প্রমাণ করবে। তো সেইটা প্রমাণ করার সময় একটা রিয়াকশান আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে আমি এখানে লিখছি যে অ্যামোনিয়া প্রস্তুতির অন্য পদ্ধতি, অন্য আর একটা পদ্ধতি যেটা আমরা পড়ছি। এটা হচ্ছে কি করা হয় এখানে, ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, আচ্ছা ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত Mg3N2 আর অ্যালুমিনিয়াম নাইট্রাইডের সংকেত AlN কেন, এটা জিজ্ঞেস করো না কিন্তু, কারণ এটা তোমরা জানো সেইটা কিন্তু আমি ধরে নিচ্ছি, কারণ এগুলো একেবারেই ক্লাস 7-এর জিনিস। ক্লাস 7-এ খুব ইম্পর্টেন্ট এগুলো। যদি বাড়িতে ভাই বোন থাকে তাহলে তার বইটা উল্টে একটু দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি এই এলিমেন্টগুলোর যা যোজ্যতা, নাইট্রোজেন 3 অ্যালুমিনিয়াম 3, তাই এখানে ম্যাচ করে গেছে, তাই একটা একটা করে আছে। এখানে ম্যাগনেসিয়াম 2 নাইট্রোজেন 3, আর যোজ্যতারা ইন্টারচেঞ্জ হয়ে যায় আমরা জানি। তাহলে নাইট্রোজেনের 3 যোজ্যতা ম্যাগনেসিয়ামের কাছে, ম্যাগনেসিয়ামের 2 যোজ্যতা নাইট্রোজেনের কাছে, এইভাবে সংকেত লিখতে হয়। এদের সঙ্গে এই যে কি বলবো ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম যে নাইট্রাইডগুলো, এদের সঙ্গে যদি আমরা জলের বিক্রিয়া করি, মানে এদের সঙ্গে জল মিশিয়ে দিলাম খালি, তাহলে এই বিক্রিয়া হয় এবং এই প্রত্যেকটা যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর হাইড্রক্সাইড তৈরি হয়। এখানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড MgOH, আর তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। ঠিক আছে, ব্যালেন্স করবে নিজেরা। আর এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH তৈরি হয়, আর তার সঙ্গে অ্যামোনিয়া। এটার নাম আমি লিখছি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। উপরে যেটা তৈরি হলো MgOH, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড, নিজেরা লিখে নাও। এটার নাম আমি লিখছি অ্যালুমিনিয়াম নাইট্রাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড ঠিক আছে, নাইট্রাইট না কিন্তু। আর একটা ইন্টারেস্টিং জিনিস বলে রাখি, অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3 আর নাইট্রোজেনের L3+N3-, ওই জন্যই ওইটা ওরকম হয়েছে। আর Mg3N2-তে ম্যাগনেসিয়াম হচ্ছে 2+, আর নাইট্রাইড মানে তো N3- হবে। ঠিক আছে, নাইট্রাইড মানে হচ্ছে এই N3-, এটা আমি আগের দিন সম্ভবত বলেছিলাম একবার। অনেকে বানান ভুল করে এরকম লিখে দেয় নাইট্রাইট, এটা লিখলে কিন্তু ভুল হবে। নাইট্রাইটের সংকেত হচ্ছে NO2-, নট N3-, বি কেয়ারফুল। তাহলে এই হয়ে গেল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা নাইট্রোজেন বলছি অ্যামোনিয়ার ভৌত ধর্ম আলোচনা করব। প্রথমটা দেখো, অ্যামোনিয়া গ্যাস বায়ুর চেয়ে হালকা। আমরা এর আগেই পড়লাম অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কম 8.5 আর বায়ুর তার থেকে বেশি 14.4। গন্ধ, অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধ। কেন এরকম হয়? ইংরেজিতে আমরা বলি পাঞ্জেন্ট স্মেল। এরকম ঝাঁঝালো কথাটাকে ইংরেজিতে বলা হয় পাঞ্জেন্ট, PUNGENT। এবার অ্যামোনিয়ার গন্ধ এরকম হয়, আমরা এর সঙ্গে পরিচিত। কোথায়? আমরা পাবলিক ইউরিনালে যখন যাই তখন সেখানে আমরা একটা ঝাঁঝালো গন্ধ পাই, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ। এবার অ্যামোনিয়া গ্যাসটা অ্যাকচুয়ালি আমাদের মূত্রের মাধ্যমে বাইরে কি বেরোয় শরীর থেকে? ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন ঘটিত যৌগ। এবার সেই ইউরিয়াটা বাইরে বেরোনোর পরে, পরিবেশে মেশার পরে, ইউরিয়ার সাথে পরিবেশের ব্যাকটেরিয়াগুলোর কি বলবো ইন্টারাকশন হয়। ব্যাকটেরিয়াগুলো কি করে? ইউরিয়া মলিকিউলকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করে, সেই অ্যামোনিয়াটার গন্ধটাই আমরা পাই। তাহলে অ্যামোনিয়া তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত। বর্ণহীন অ্যামোনিয়া কালারলেস, সাধারণ চাপ ও উষ্ণতায়। এই হচ্ছে অ্যামোনিয়ার বৈশিষ্ট্য। কঠিন এবং তরল অ্যামোনিয়ার এখানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আমরা লিখেছি। কঠিন অ্যামোনিয়া গলে যায়, মানে গলে গেলে কী হবে? তরলে পরিণত হবে। কোন টেম্পারেচারে? -74.6°C। খুব একটা ইম্পর্টেন্ট নয় ওটা মনে রাখা, পরেরটা মনে রাখাটা একটু ইম্পর্টেন্ট, যে তরল অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক, তরল অ্যামোনিয়া স্ফুটনাঙ্কে এসে ফুটে বাষ্পে পরিণত, মানে গ্যাসে পরিণত হবে। তো সেই তরল অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক হচ্ছে -33.4°C। আমরা উল্টো করে বলতে পারি যে অ্যামোনিয়া গ্যাস যে তাপমাত্রায় এসে তরলে পরিণত হয় বা ঘনীভূত হয়, সেটা কোন উষ্ণতা? -33.4°C। এবং অবশ্যই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, তাই তো? কারণ স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক এদের ডেফিনিশন দেওয়ার সময় আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ
1 atm প্রেশার, এটা আমরা মেনশন করেই দিই। তাহলে আমরা লিখতেই পারি যে 1 atm চাপে অ্যামোনিয়া, ব্র্যাকেটে জি লেখা মানে হচ্ছে গ্যাসীয়, ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাসের দেখো উষ্ণতা কী করছি আমরা, কমাচ্ছি। তো অ্যামোনিয়া ধরো সাধারণ উষ্ণতায় আমাদের ঘরের টেম্পারেচারে আছে, তাহলে এরকম 30-35 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে। এবারে ওর উষ্ণতা আমি কমাচ্ছি যে কোনো প্রসেসে, কমিয়ে কোথায় নিয়ে যেতে হবে আমাকে, 1 atm চাপ, মানে আমাদের এই বায়ুমণ্ডলের চাপ 1 atm। তাহলে এই অবস্থায় অ্যামোনিয়াকে এমন একটা যন্ত্রের মধ্যে দিতে হবে যেখানে অ্যামোনিয়ার উষ্ণতা কমে 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 কোথায় চলে আসে, -33.4। তাহলে কমিয়ে -33.4 ডিগ্রি সি করলে কি হয়, সেটি তরল অ্যামোনিয়া, ইংরেজিতে আমরা বলি লিকুইড অ্যামোনিয়াতে পরিণত হয়। খুব ইম্পর্টেন্ট এই লিকুইড অ্যামোনিয়া ব্যাপারটা আমাদের, এটার সঙ্গে আরেকটা টার্ম আমরা পড়বো, একটু পরেই পড়বো, সেটার সঙ্গে খুব কনফিউশন হয়। তো সেই জন্য আমাদের জেনে রাখতে হবে যে তরল অ্যামোনিয়াতে জল থাকে না, জল মিশে থাকে না। তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া গ্যাসটাকে জাস্ট লিকুইফাই করেছি, তরলে পরিণত করেছি, জল টল মেশাইনি, মানে এটা একেবারে বিশুদ্ধ একটা যৌগিক পদার্থ, অনলি NH3, ঠিক আছে। তরল এরম কোয়েশ্চেন দিয়ে অনেক সময় আমাদেরকে পরীক্ষার সময় ওরা কনফিউজ করার চেষ্টা করতে পারে যে তরল অ্যামোনিয়ার সংকেত কী। তো তরল অ্যামোনিয়া আর কঠিন অ্যামোনিয়া আর গ্যাসীয় অ্যামোনিয়া সংকেত তো ওটাই হবে, এখানে কোনো জল মিশে থাকে না, ঠিক আছে, বিশুদ্ধ জল মিশে থাকে না, এটি বিশুদ্ধ যৌগ। এখন এই বিশুদ্ধ অশুদ্ধ আবার কি, এটাও তোমরা জানো, ক্লাস 6-এ পড়েছিলে একদম শুরুতে, যখন আমরা পদার্থের দুটো ভাগ করেছিলাম কেমিক্যাল নেচারের উপর বেস করে, একটা বিশুদ্ধ পদার্থ, একটা অবিশুদ্ধ পদার্থ, বা অবিশুদ্ধটার আরেকটা নাম ছিল মিশ্র পদার্থ, আর বিশুদ্ধটা দুভাগ, মানে দু রকমের, একটা মৌলিক একটা যৌগিক। তাহলে এটা যৌগিক পদার্থ। এখন কেন এটা বলছি, তার কারণ ওই যে বললাম এরপরে আরেকটা টার্ম আমরা ব্যবহার করব, তরল অ্যামোনিয়ার পরিবর্তে আরেকটা টার্ম ব্যবহার করব, সেটাকে বলা হয় লিকার অ্যামোনিয়া বা লাইকার অ্যামোনিয়া। সেইটার সঙ্গে এইটার পার্থক্য অনেক সময় লিখতে বলে, দুটো পার্থক্য লেখো, এরকম আছে কোশ্চেন, তাই এই দুটো পয়েন্ট আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। আরেকটা বলে নিই, সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া একটি উদ্গ্রাহী পদার্থ। এখন উদ্দয় হসন্ত আছে না নেই আমি জানি না, এটা বানানটা একটু দেখতে হবে। এটার মানে কি দেখো, এটার মানে হচ্ছে, এটা ইংরেজিতে বলা হয় ডেলিকুয়েসেন্ট। বানানটা দেখো, এই হচ্ছে বানান, ডেলিকুয়েসেন্ট বা উদ্গ্রাহী পদার্থ মানে হচ্ছে যে জলকে আকর্ষণ করে বা জলকে শোষণ করে। এখন জলকে যারা শোষণ করে তাদের আবার দুটো নেচার আছে। দেখো আমরা পড়ছি অ্যাকচুয়ালি অ্যামোনিয়া, কিন্তু ওই যেটা বললাম যে আনুষঙ্গিক আরও অনেক কিছু আমাদেরকে একই সাথে জেনে নিতে হবে, নাহলে অনেক সমস্যা হয়। যারা জলকে শোষণ করে তাদেরকে আমরা জলাকর্ষী পদার্থ বলি। আবার আরেক ধরনের জলাকর্ষী পদার্থ হচ্ছে এই যেটা আমি এখানে লিখছি এখন, উদ্গ্রাহী পদার্থ বা ডেলিকুয়েসেন্ট মেটেরিয়ালস। এদের স্পেশাল বৈশিষ্ট্যটা কি, এরা অ্যাকচুয়ালি কী বলবো, জলীয় বাষ্পকে শোষণ করে। জলীয় বাষ্প বা ময়েশ্চার যাকে আমরা বলি, বাতাসের যে আর্দ্রতা সেইটাকে শোষণ করে তাতে মানে, আচ্ছা এই লেখাগুলো নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আমি এটাকে আলাদা করে লিখছি অন্য কালি দিয়ে, তাতে সম্পূর্ণভাবে দ্রবীভূত হয়, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই যে এটা দেখো, ব্যাপারটা আমি সেপারেট করলাম। আচ্ছা, তাহলে তরল অ্যামোনিয়া কী করে, তরল অ্যামোনিয়া বাতাসের ময়েশ্চারকে শোষণ করে। তরল যখন করছি আমি অ্যামোনিয়াকে, তখন তো টেম্পারেচার অনেক কমে গেছে, তাহলে বাতাসে নর্মাল টেম্পারেচারে যদি জলীয় বাষ্প থাকবে। এবার আমি একটা পাত্রে তরল অ্যামোনিয়া
যেটা কিনা এই টেম্পারেচারে ছিল। তরল অ্যামোনিয়া মানে মিনিমাম এই টেম্পারেচারে থাকতে হবে বা তার নিচে থাকতে হবে। এবার ওকে যদি আমি বাতাসে নিয়ে আসি, মানে খোলা বাতাসে, খোলা পাত্রে যদি রাখি, তাহলে সঙ্গে সঙ্গে ও বাতাসের সংস্পর্শে আসবে অ্যামোনিয়া গ্যাস, তরল অ্যামোনিয়া। তাহলে সেই তরল অ্যামোনিয়ার যেহেতু টেম্পারেচার কম, আমরা যদি একটা বাটিতে বা একটা গ্লাসে যদি বরফ রাখি, তাহলেই আমরা দেখি যে বরফের ওই যে পাত্রটা, তার গায়ে জলের কণা জমা হয়েছে, কারণ বাতাসের ময়েশ্চারটা ওখানে এসে যখন ঘনীভূত হয়ে যাচ্ছে, কেন টেম্পারেচার কম, তাই জল বাষ্পটা তরলে পরিণত হয়েছে, জলে পরিণত হয়ে যাচ্ছে। সেটা যদি 0 ডিগ্রি সেলসিয়াসেই হয়, তাহলে -33 তো আরও বেশি ভালোভাবে হবে। তাহলে বাতাসের ময়েশ্চার যেই অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসলো, খোলা পাত্রে রেখেছি, পাত্রের গায়েও এসেও জল ঠান্ডা, মানে বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে জলে পরিণত হচ্ছে। আবার অ্যামোনিয়া গ্যাসের যে সারফেসটা, ঠিক আছে, মানে ধরো এই যে পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে এই যে অ্যামোনিয়া রয়েছে, তরল অ্যামোনিয়া। এবার যেই মুহূর্তে H2O ব্র্যাকেটে G মানে বাষ্প, জলীয় বাষ্প যেই মুহূর্তে এইখানে আসলো, এখানে এসেও এই ঠান্ডার সংস্পর্শে এসে ও H2O লিকুইড হয়ে যাবে, জল হয়ে যাবে। সেই জলটা কি হবে দেখো, জলীয় বাষ্প ময়েশ্চার মানে উদগ্রাহী পদার্থ কী করে, জলীয় বাষ্পটাকে শোষণ করলো, করে তাতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়, মানে জল আর অ্যামোনিয়া একদম মিশে গেল। এবার কে কার মধ্যে দ্রবীভূত হয়? দ্রবীভূত তরল, এখন জলও তরল, অ্যামোনিয়াও তরল। এই অবস্থায় মানে আমরা কাকে দ্রাবক বলবো আর কাকে দ্রাব্য পদার্থ বলবো? ন্যাচারালি যার পরিমাণ বেশি থাকবে সেই হবে দ্রাবক। তো অ্যাকচুয়ালি কী হয়, বাই ডেফিনিশন আমরা এরকম বলি, বাই ডেফিনিশন মানে এই ডেফিনিশন ওয়াইজ গেলে জল হচ্ছে দ্রাবক, আর অ্যামোনিয়া সেই জলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে গেল, তাহলে এটা হচ্ছে দ্রাবক, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ তৈরি হয়ে গেল, তাই না? তো ফাইনালি আমরা কি পেলাম? আমরা ফাইনালি পেলাম অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তাহলে যে সমস্ত পদার্থ উদ্গ্রাহী বা ডেলিকুয়েসেন্ট হবে, তারা কি করবে, বাতাসের ময়েশ্চার অ্যাবজর্ব করবে, শোষণ করবে, এবং সেই ময়েশ্চারে নিজে দ্রবীভূত হয়ে যাবে পুরোপুরি। এইটা হচ্ছে তরল অ্যামোনিয়ার একটা খুব বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে দেখো আমরা কি বললাম, যে যদি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, মানে সাধারণ যে বায়ুমণ্ডলীয় চাপ, তাতে যদি রাখি, তাহলে অ্যামোনিয়ার টেম্পারেচার কমাতে হচ্ছে, উষ্ণতা কমাতে হচ্ছে, কমিয়ে -33.4 যেতে হচ্ছে। আমি এই দিকেগুলো একটু মুছে নিচ্ছি ততক্ষণে। এইবার যেটা আমি বলছিলাম, যেটা আমি বলতে চাইছি আর কি, যে যখনই আমরা কোনো একটা গ্যাসকে তরলে পরিণত করছি, আমরা তরলের কি বলবো, তরল থেকে গ্যাস তৈরি করা মানে বাষ্পায়ন বা বাষ্পীভবন যাই বলে, উল্টোটা গ্যাস থেকে গ্যাসের ঘনীভবন করে যখন আমরা তরলে পরিণত করি, ইত্যাদি সম্পর্কে আমরা পড়েছি নিচু ক্লাসে, যে কী হয় সেখানে, উষ্ণতা বাড়াতে হয় না কমাতে হয়। উষ্ণতা এবং চাপ দুটোর একটা কন্ডিশন থাকে। তাহলে যে মুহূর্তে আমরা গ্যাস থেকে তরলে, কোনো একটা গ্যাসকে তরলে পরিণত করতে চাইছি আমি, তখন সেইটা করা যায় দুটো উপায়ে, দুভাবে। এক তো হচ্ছে উষ্ণতা কমাতে হবে, এই নিচের দিকে অ্যারো মানে কমানো, ডিক্রিজ করা, এটা সংক্ষেপে ব্যবহার করা হয় আর কি। এটা কোনো কী বলবো, কোনো কনভেনশন, এটা একটা মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ইন্টারন্যাশনাল কোনো রুল নয়, নিয়ম নেই, বাই কনভেনশন এটা মনে করা হয়। তাহলে এক হচ্ছে উষ্ণতা কমাতে হবে, আর দুই হচ্ছে চাপ বাড়াতে হবে। যদি আমরা উষ্ণতা কমাই, তাহলে গ্যাস আস্তে 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 তরলে পরিণত হয়ে যাবে একটা সার্টেন টেম্পারেচারে এসে। চাপ বাড়ালেও একই ঘটনা ঘটে। হ্যাঁ, এইবার উষ্ণতার একটা সার্টেন হাইয়েস্ট পয়েন্ট থাকে, তার থেকে বেশি হয়ে গেলে আবার চাপ যতই বাড়াও তরলে পরিণত করা যাবে না গ্যাসকে, সেই সব আলাদা ব্যাপার, ওগুলো আমাদের সিলেবাসে নেই। আমরা শুধু এটুকু জানবো যে গ্যাস থেকে তরলে যদি পরিণত করতে হয়, তাহলে সেটা উষ্ণতা কমিয়েও করা যায়, চাপ বাড়িয়ে করা যায়। তার একটা খুব একটা ডেটা আমি দেবো, তাহলেই তুমি বুঝতে পারবে। এখানে দেখো, এবার আমরা যখন চাপ নিয়েছি 1 atm, তখন আমরা বলছি যে উষ্ণতা হচ্ছে -33.4 ডিগ্রি সেলসিয়াস। তাহলে চাপ যদি আমি বাড়িয়ে দিই,
চাপ বাড়াতে হবে অথবা উষ্ণতা কমাতে হবে। তো দুটোই যদি আমি একসঙ্গে করি তাহলে কী হবে? তাহলে আরও ভালো, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একটা জিনিস ভাবো, যদি আমি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসটাকে না রেখে এমন একটা পাত্রে রাখলাম যে পাত্রে গ্যাসের অ্যামোনিয়া গ্যাসের চাপ অনেক বেশি, সাপোজ গ্যাসের চাপ আমি বাড়িয়ে 6 ATM করে দিলাম, 6 ATM, তাহলে চাপ বাড়ালে কী হবে? গ্যাসটা তরলে পরিণত হবে, তো হবে, কিন্তু উষ্ণতাও কমাতে হবে পাশাপাশি, দুটো কাজই করতে হবে। এবার চাপ যদি আমি বেশি পরিমাণে বাড়িয়ে দিই, মানে একের জায়গায় যদি 6 ATM করে দিই, চাপ যদি 6 গুণ করে দিই, তাহলে উষ্ণতা কমানোর যে ব্যাপারটা সেইটা আমাকে অত বেশি উষ্ণতা কমাতে হবে না। ঠিক আছে, দুটো কাজ আমাকে করতে হবে, আইদার চাপ বাড়াতে হবে তারপরে উষ্ণতা কমাতে হবে। তা আমি যদি চাপ, দুটো কাজ, তার চাপ বাড়ানোর কাজটা যদি কম করি তাহলে উষ্ণতা কমানোর কাজটা বেশি করতে হবে। তাই জন্য চাপ যখন কম তখন উষ্ণতা অনেক কমাতে হয়েছে, উষ্ণতা কমানোর কাজটা অনেক বেশি করতে হয়েছে, ফলে উষ্ণতা একদম -33-তে নিয়ে চলে যেতে হয়েছে। আমি যদি চাপ যদি বাড়িয়ে দিই, প্রথম কাজটা যদি একটু ভালো করে করি তাহলে পরের কাজটা অতটা ভালো করে না করলেও হবে। তাহলে পরের কাজটা মানে উষ্ণতা কমানোর কাজটা অত বেশি করতে হবে না, মানে উষ্ণতা অত কমাতে হবে না, কম কম পরিমাণে কমালেই হবে। তখন আমাদের ধরো এখন যদি টেম্পারেচার 35 বা 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে উষ্ণতা কমাচ্ছি, যখন আমি 1 ATM ছিল তখন -33-তে যেতে হয়েছিল, কিন্তু আমি দেখছি যে যখন আমি চাপটা কমিয়ে 6 করলাম, চাপটা বাড়িয়ে 6 করলাম, তখন আমাকে আর এইখানে নামতে হচ্ছে না, তখন অল্প একটু টেম্পারেচার নামালেই কাজ হয়ে যাচ্ছে। সেটা কত? সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পারলাম কিনা দেখো ভালো করে। কোনো গ্যাসকে তরলে পরিণত করতে হলে চাপ বাড়াতে হবে আর কি করতে হবে? উষ্ণতা কমাতে হবে। ঠিক আছে, আমি প্রথমে বলছিলাম যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে, আমি ধরে নিচ্ছি যে দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে, সেই রকম কন্ডিশনে গ্যাসটা আছে। যদি সেই রকম কন্ডিশনে না থাকে তাহলে দুটোই করতে হবে, প্রথমে চাপ বাড়াতে হবে তারপরে উষ্ণতা কমাতে হবে। তো চাপটা যদি কম থাকে, চাপ বাড়ালাম না, তাহলে উষ্ণতা কমানোর কাজটা বেশি করে করতে হচ্ছে, মানে উষ্ণতা অনেক বেশি কমাতে হচ্ছে। আর যদি চাপ বাড়ানোর কাজটা আমি বেশি করে রাখি, চাপটাকে বেশি পরিমাণে বাড়িয়ে রাখি, তাহলে উষ্ণতা আর বেশি কমাতে হচ্ছে না, -33-তে যেতে হচ্ছে না, 10 ডিগ্রিতেই কাজটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে যেটা লিখেছি এখানে, 1 ATM চাপে মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অ্যামোনিয়া গ্যাসের উষ্ণতা কমিয়ে ওই টেম্পারেচার করলে সেটি তরল অ্যামোনিয়াতে পরিণত হয়। এটা আমরা এরকমভাবেও লিখতে পারি, অন্যরকমভাবে কীরকমভাবে, যে অ্যামোনিয়া গ্যাসের চাপ বাড়িয়েও তাকে তরলে পরিণত করা যায়। ঠিক আছে, তাহলে এইটা আশা করা যায় লেখা হয়ে গেছে। এইবার আমি যেটা এখানে ফাইনালি এই থার্ড পয়েন্টের লাস্ট যে কথাটা আমি এখানে বলবো সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস থেকে অ্যামোনিয়া লিকুইড, তরল অ্যামোনিয়া, এইটা কিভাবে করা যায়, তাহলে আনসার কি হবে? 1, উষ্ণতা কমাতে হবে, আর 2, চাপ বাড়াতে হবে। যদি চাপ কম পরিমাণে বাড়াই তাহলে উষ্ণতা বেশি পরিমাণে 33.4 বেশি পরিমাণে কমাতে হবে, আর চাপ যদি বেশি পরিমাণে বাড়াই তাহলে উষ্ণতা কমানোর কাজটা কম করলেই হবে। ক্লিয়ার? ফোর্থ যে পয়েন্টটা আমরা আলোচনা করব এখানে 1, 2, 3, ফোর্থ হচ্ছে অ্যামোনিয়ার দ্রাব্যতা। আমরা একটুখানি আলোচনা করলাম একটু আগে, উদ্গ্রাহী পদার্থ অ্যামোনিয়া, সেটা বলার সময় আমরা আলোচনা করলাম একটু, যে অ্যামোনিয়া অ্যাকচুয়ালি জলে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত হতে পারে, জলে অতিরিক্ত মাত্রায় দ্রাব্য। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস জলে অতিরিক্ত মাত্রায় দ্রাব্য, প্রচুর পরিমাণে দ্রবীভূত হয় অ্যামোনিয়া জলের মধ্যে, সামান্য জলে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হতে পারে। কীরকম সেইটা? প্রচুর মানে কত? আমি উপরের একটা মুছে দিয়ে ওইখানে লিখছি, নিচে লিখতে অসুবিধা হচ্ছে। তো বিষয়টা এতটাই মানে বেশি পরিমাণে
যে তুমি যদি 1 ml জল নাও, 1 ml জলে দ্রবীভূত হতে পারে প্রায় 1300 ml অ্যামোনিয়া গ্যাস। 1 ml এ 1300 ml প্রায়, মানে 1299 বা 1300 এরকম একটা থাকে। তাহলে আমি যদি 1 লিটার জল নিই, তাহলে সেখানে কত অ্যামোনিয়া দ্রবীভূত হবে? 1300 লিটার। ঠিক আছে, হিউজ পরিমাণ। এই জন্য বলা হচ্ছে যে অ্যামোনিয়া জলে অতিরিক্ত মাত্রায় দ্রাব্য। এইবার আমরা একটা নতুন টার্ম জানবো, সেটার নাম হচ্ছে দেখো লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া। অ্যাকচুয়ালি ইংরাজি উচ্চারণ স্পেলিংটা হচ্ছে এরকম, LIQUOR। তো এই হিসাবে উচ্চারণ হওয়া উচিত লিকার অ্যামোনিয়া, কিন্তু আমাদের বাংলা বইগুলোতে ম্যাক্সিমাম বইতেই লাইকার অ্যামোনিয়া লেখা থাকে। একই ব্যাপার, যাই হোক, লাইকার অ্যামোনিয়া বা লিকার অ্যামোনিয়া। এটা কি জিনিস আমরা এক্ষুনি জানলাম যে অ্যামোনিয়া জলের মধ্যে অতিরিক্ত পরিমাণে দ্রবীভূত হতে পারে। এবার যখন ওই হিউজ পরিমাণ অ্যামোনিয়া গ্যাসকে একটা নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে দ্রবীভূত করা হয়, তখন সেটা তার জন্য খুব হাই প্রেশার দিতে হয় আর কি। উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাসকে জলের মধ্যে দ্রবীভূত করা হয়। ঠিক যেমনটা তোমরা কোল্ড ড্রিঙ্কের বোতলে দেখবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ভরা থাকে খুব উচ্চ চাপে। এবার যখনই আমরা কোল্ড ড্রিঙ্কের বোতলটা খুলি, সেখান থেকে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বাইরে বেরোয়। তো একই রকমভাবে লাইকার অ্যামোনিয়া বলে যে ব্যাপারটা আছে, সেখানেও সেটা তাহলে কি অ্যাকচুয়ালি জলের মধ্যে অ্যামোনিয়া উচ্চ চাপে ভরা হয়েছে, অর্থাৎ অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। তো সেখানেও অ্যামোনিয়ার জলীয় দ্রবণেও অর্থাৎ লাইকার অ্যামোনিয়াতেও মোদ্দা কথা হচ্ছে যে উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাসকে দ্রবীভূত করা থাকে। এবার কতটা অ্যামোনিয়া গ্যাস? উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাস ম্যাক্সিমাম যতটা দ্রবীভূত করা যায় একটা সার্টেন অ্যামাউন্টের জলের মধ্যে, ততটাই, অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ বানানো হয়। আমরা লাইকার অ্যামোনিয়ার ডেফিনিশনের ভাবে দিই যে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। তাহলে খুব সংক্ষেপে মনে রাখতে হলে লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ। ঠিক আছে, আর এখানে একটা সেন্টেন্স আমরা অ্যাড করতে পারি যে লাইকার অ্যামোনিয়া, সংক্ষেপে লিখলাম, লাইকার অ্যামোনিয়াতে উচ্চ চাপে অ্যামোনিয়া গ্যাস জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে। ঠিক আছে, এইবার দেখো এই যে 0.88 আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব মানে কি? আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে আমি বলেছিলাম যে পরে কোনো সময় কাজে লাগতে পারে। তো দেখো এটা এখানে কাজে লেগে যাচ্ছে। আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে কঠিন বা তরলের আপেক্ষিক ঘনত্ব। আমরা ওখানে গ্যাসের বাষ্প ঘনত্ব পড়েছিলাম, এবং সেটা পড়ার আগে আমি এটা বলেছিলাম যে ঘনত্ব অ্যাকচুয়ালি দু রকমের হয়, পরম ঘনত্ব অ্যাবসোলিউট ডেনসিটি এবং আপেক্ষিক বা রিলেটিভ ডেনসিটি। এবার সেই আপেক্ষিক ঘনত্বটা গ্যাসের জন্য তার স্পেশাল নাম হয় বাষ্প ঘনত্ব, আর কঠিন বা তরলের জন্য তার স্পেশাল নাম হয় আপেক্ষিক গুরুত্ব। তাহলে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, আমি এটাও বলেছিলাম যে সিজিএস ইউনিটে ঘনত্বের যা একক, ঘনত্বের একক তো গ্রাম পার এমএল, তো মানে গ্রাম পার এমএল এককে ঘনত্বের ভ্যালু যা আসবে সেটাই হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্বের মান। তাহলে যদি আমি বলি যে আপেক্ষিক গুরুত্ব অ্যামোনিয়ার 0.88, তার মানে আমি এটা বলতে পারি যে লাইকার অ্যামোনিয়ার ঘনত্ব হচ্ছে 0.88 গ্রাম পার এমএল বা গ্রাম পার সিসি, যাই বলো না কেন। এটা একটা ইনফরমেশন আমাদের জানতে হবে। সেকেন্ড হচ্ছে লাইকার অ্যামোনিয়াতে 35% W/W অ্যামোনিয়া থাকে। ম্যাক্সিমাম বইতে এই W/W কথাটা লেখা থাকে না, শুধুই 35% লেখা থাকে। এখন এইটুকু লিখলেই চলে, এটা লিখলে ব্যাপারটা একটু প্রিসাইজ হয়। কি হয় সেটা বলছি একটু পরে। এবং আরেকটা আমাদের ইনফরমেশন লাগবে লাইকার অ্যামোনিয়া সংক্রান্ত, সেটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া মানে কি? জলের মধ্যে অ্যামোনিয়ার সম্পৃক্ত দ্রবণ। তো সেই দ্রবণের যদি আমরা 1 লিটার নিই,
1 লিটার পরিমাণ যদি নিই, 1 লিটার দ্রবণে 1 লিটার দ্রবণে কত বলবো, প্রায় 18 মোল অ্যামোনিয়া, 18 মোল অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। 18 মোল মানে কত? অ্যামোনিয়ার আমরা একটু আগে জেনেছি যে 17 হচ্ছে ওর মোলার মাস, মানে 1 মোল অ্যামোনিয়ার ভর 17 গ্রাম। তাহলে 18 মোলের ভর কত? 18 × 7, 18 নামটা বলতে হবে, 126, 7 18 126, 12, 18 আর 12 হচ্ছে 30, মানে 18 মোল মানে 306 গ্রাম হচ্ছে। তো ওই জন্য আমি সামনে প্রায় লিখেছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি কত দ্রবীভূত থাকে? 306-এর জায়গায় 308 গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এক্স্যাক্টলি বললে 308 গ্রাম, আর 18 ml বললে ওই জন্য সামনে প্রায় কথাটা লিখেছি। এত গ্রাম অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমাদের মনে রাখতে হবে, কারণ এগুলো যখন তখন পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এইবার একটা কথা এখানে আমি উল্লেখ করি, সেটা হচ্ছে যে এই যে আপেক্ষিক গুরুত্ব, আবারও সংক্ষেপে লিখছি 0.88, এইটা অ্যাকচুয়ালি 15.6 ডিগ্রি সেলসিয়াসে এটা হয়। মানে যদি লাইকার অ্যামোনিয়াকে 15.6 ডিগ্রি সেলসিয়াস, মানে 15.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি যদি অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ নিই, তার আপেক্ষিক গুরুত্ব এটা হবে। এবার এটা টেম্পারেচারটা অনেক সময় উল্লেখ করা থাকে না, তো এটাই এইভাবেই লেখা থাকে আর কি। এখন এখানে একটা অ্যাডিশনাল ইনফরমেশন আমি এটা দিতে পারি যে যদি এটা টেম্পারেচারটা যদি 25 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা 0.905 হয়ে যায় আপেক্ষিক গুরুত্বের ভ্যালু। কখন? যদি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। আদারওয়াইজ এইগুলো জানলেই আমাদের হবে, ঠিক আছে। তাহলে লাইকার অ্যামোনিয়া কি? অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, আপেক্ষিক গুরুত্ব কত? আমরা টেম্পারেচার উল্লেখ করবো না, আমরা 0.88 এটাই বলবো আর কি, ঠিক আছে। এটা যদি লিখতে বলে তাহলে, আদারওয়াইজ দরকার নেই। আর লাইকার অ্যামোনিয়া যদি আমি নিই 1 লিটার দ্রবণ, তার মধ্যে কত গ্রাম অ্যামোনিয়া থাকবে? 308। 308 মনে না রাখলেও হবে, তুমি যদি 18 মোল মনে রাখো তাহলেও হবে। তারপরে 18-র সঙ্গে 17 গুণ করে 306 চলে আসবে, ওইটা লিখলেও মোটামুটি কারেক্ট হিসেবে নম্বর দিয়ে দেওয়া হবে। বোঝানো গেল? এইবার এই যে W/W মানে কি? লাইকার অ্যামোনিয়াতে 35% অ্যামোনিয়া থাকে, এই কথাটার মানে কি? W/W যে লেখা হয়েছে এইখানে ওপরের এই W মানে এখানে মানে গ্রাম, ঠিক আছে। ওয়েটটা গ্রামে হয়। তা ভরের কথা বলা হচ্ছে, ভর। এখানে 35% অ্যামোনিয়া থাকে, মানে হচ্ছে এইটা হচ্ছে দ্রাব মানে অ্যামোনিয়া। আর W/W, এবার নিচের যে ডাব্লুটা সেইটা হচ্ছে দ্রবণ। দ্রবণ মানে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, মানে জল প্লাস অ্যামোনিয়া সব মিলিয়ে হচ্ছে এই নিচের ডাব্লুটা। 35% মানে কত? 35/100। তার মানে আমরা এটা বলবো যে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ মানে লিকার অ্যামোনিয়াতে আমরা বলবো যে 100 গ্রাম দ্রবণে 35 গ্রাম অ্যামোনিয়া আছে। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো লিখছি পরপর, তাহলে এটাও একটা পয়েন্ট হয়ে গেল। এই পয়েন্টটা হচ্ছে আসলে এই পয়েন্টটারই মিনিং আর একটা। তাহলে W/W কেন লিখলাম? উপরের ডাব্লুটা হচ্ছে দ্রাবের ভর, নিচের ডাব্লুটা হচ্ছে দ্রবণের ভর। অনেক সময় আমরা যখন এরকম পার্সেন্টেজ লিখি, কোনো দ্রবণের মধ্যে কত পার্সেন্ট দ্রাব আছে, এইটা বোঝানোর জন্য আমরা অনেক সময় W/V এরকমও লিখি আর কি। এটা আলাদা একক। W/W মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে কত গ্রাম দ্রাব, আর W/V মানে হচ্ছে W/Vটার মানে হচ্ছে 100 ml দ্রবণে যত গ্রাম দ্রাব, সেই সংখ্যাটা এই সামনে লিখব। যদি এটা 25 থাকে তাহলে লিখবো 25% W/V, ঠিক আছে। যদি আমি লিখে দিচ্ছি এখানে 25% W/V, 25% W/V, এই কথাটার মানে হচ্ছে 100 ml দ্রবণে 25 গ্রাম দ্রাব আছে। আর 25% W/W মানে 35% W/W মানে 35 গ্রাম দ্রাব আছে 100 গ্রাম দ্রবণে। এখন তুমি যদি একটু মানে অঙ্ক করতে অসুবিধা না হয়, তাহলে এই দুটোর মধ্যে তুমি ইজিলি একটা রিলেশন বের করতে পারো, ঠিক আছে। দেখো মানে এই যে সংখ্যাগুলো, এগুলো যে পরস্পর রিলেটেড, মানে
আন্তাবড়ি যে লেখা হয়নি তার প্রমাণ করা যেতে পারে। কীভাবে দেখো, 1 লিটার দ্রবণে আমি বলছি 18 মোল, মানে 308 গ্রাম বা 306 গ্রাম, যাই হোক সেটা আছে অ্যামোনিয়া। এবার 1 লিটার দ্রবণ মানে কি? 1 লিটার দ্রবণ মানে, আচ্ছা আমি এইটা একটু মুছে দিই, সরি আমি এইটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো নিচেরটাকে লিখছি, 1 লিটার যদি আমি দ্রবণ নিই তার মানে হচ্ছে 1000 ml দ্রবণ। এবার এই দ্রবণের ঘনত্ব কত? 0.88। একটা জিনিস মনে করো, আমরা এরকম জানি যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর ইকুয়াল টু কত হবে? ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব কত? 0.88। আর কত আয়তন নিয়েছি? 1000 ml, ঠিক আছে? এটা গ্রাম পার ml, এটা ml, তাহলে ml কেটে গেল, গ্রাম পড়ে থাকলো। কত গ্রাম? 880 গ্রাম। তাহলে কি দাঁড়ালো? যে 1 লিটার দ্রবণের ভর হচ্ছে 880 গ্রাম। কি দাঁড়ালো? 1 লিটার লাইকার অ্যামোনিয়া দ্রবণের ভর হচ্ছে 880 গ্রাম। এইটা হলো ক্লিয়ার? এই পর্যন্ত কি করে বের করলাম? 1 লিটার দ্রবণের ভর মানে দ্রবণের আয়তন ইন্টু ঘনত্ব। ঘনত্ব মানেই হচ্ছে এখানে আপেক্ষিক গুরুত্বটা একই। এটা হয়ে গেল। তাহলে এইবার দেখো কি বলছে, 1 লিটার দ্রবণে কতটা অ্যামোনিয়া আছে? 308 গ্রাম। আবার 1 লিটার মানেই হচ্ছে এত গ্রাম। তাহলে 880 গ্রাম দ্রবণে 308 গ্রাম অ্যামোনিয়া, ঠিক আছে? এখান থেকে কী লিখবো? আবার পরের লাইনটা মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি, আশা করি এগুলো হয়ে গেছে লেখা। 100, তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 880 গ্রাম দ্রবণে 308 গ্রাম অ্যামোনিয়া আছে। ক্লিয়ার? তাহলে দেখো 100 গ্রাম দ্রবণে কতটা থাকবে? 308 ইন্টু 100 বাই 880, কত হচ্ছে? 3080/88। এত গ্রাম অ্যামোনিয়া থাকবে। এইটা তুমি যদি ক্যালকুলেটর হিসাব করো, ওই 35-এর কাছাকাছি কিছু একটা আসবে। 35 আমি আপাতত লিখেছি, 35-এর মধ্যে কিছু একটা আসবে। তাহলে দেখো 100 গ্রাম দ্রবণে যদি 35 গ্রাম অ্যামোনিয়া থাকে, ঠিক আছে? তাহলে কি হলো? 35/100 হয়ে গেল না, W/W, অর্থাৎ 35%। ক্লিয়ার? তাহলে এই 35% বা এই যে 1 লিটারে এই যে 308 গ্রাম, এই যে ডেটাগুলো, এগুলো কিন্তু কারেক্ট, মানে এখানে কোনো ভুলভাল কিছু লেখা নেই। এবং তোমরা এই ছোটোখাটো একটা অঙ্ক যদি করে ফেলতে পারো তাহলে এটার সঙ্গে এটা তুমি নিজেই রিলেট করতে পারবে। পরীক্ষায় কোয়েশ্চেন এরকম আসবে না, জেনারেলি আসে না, কিন্তু আসতেই পারে। সিলেবাসের বাইরে তো এগুলো নয়। যদি বলে যে লাইকার অ্যামোনিয়া দ্রবণে 35% অ্যামোনিয়া আছে, তাহলে তুমি বের করো যে 1 লিটার দ্রবণে কত গ্রাম অ্যামোনিয়া আছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটুকু করে দেখাতে হবে, মিটে গেল। আরেকটা ইনফরমেশন হচ্ছে, পরবর্তী ইনফরমেশন লাইকার অ্যামোনিয়া সংক্রান্ত। সেটা হচ্ছে, দেখো আমি কি বললাম যে অ্যামোনিয়াকে জলের মধ্যে মেশাতে হচ্ছে। যখনই অ্যামোনিয়াকে তুমি জলের মধ্যে মেশাবে, অ্যামোনিয়ার সঙ্গে জলের কেমিক্যাল রিয়াকশন হবে, এবং রিয়াকশনটা একটা উভমুখী বিক্রিয়া, রিভার্সিবল রিয়াকশন। তৈরি হবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, NH4OH। কি নাম এটার? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রক্সাইড মানে হচ্ছে এখানে অ্যামোনিয়াম ক্যাটায়ন থাকবে আর হাইড্রক্সাইড আয়ন থাকবে। যেহেতু হাইড্রক্সাইড আয়ন থাকে, OH- আয়ন মানে ক্ষার আমরা জানি, সে কারণে আমরা শুরুতে বলছিলাম যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়, অ্যামোনিয়া ক্ষারীয় প্রকৃতির। এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে বা আসতে পারে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় হয় কেন? উত্তর কি লিখবে? অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সাইড আয়ন তৈরি করে, এবং এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দিয়ে দেবে। একটা সিঙ্গেল সেন্টেন্স, অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে, যা একটি মৃদু ক্ষার, বা OH- আয়ন তৈরি করে, হাইড্রক্সাইড আয়ন তৈরি করে, যা হচ্ছে ক্ষার। সুতরাং অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয়। আচ্ছা, এটা মৃদু ক্ষার কেন?
কারণ এই যে প্রথম বিক্রিয়াটা এটাই হচ্ছে উভমুখী, মানে এরকম না যে অ্যামোনিয়া আর জল বিক্রিয়া করে একদম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলবে এবং মিশ্রণে অর্থাৎ লাইকার অ্যামোনিয়ার বোতলে কেবলমাত্রই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকবে, তা কিন্তু নয়। উৎপন্ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আবার বিপরীতমুখী বিক্রিয়া করে অ্যামোনিয়া আর জল তৈরি করে দেবে, মানে ওই যে মিক্সচারটা সেখানে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো, জল পাবো, অ্যামোনিয়া পাবো, সবই পাবো। এবার এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের একটা স্পেশালিটি হচ্ছে কি, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে কেবলমাত্র এই সলিউশনেই পাওয়া যায়, আলাদা করে পাওয়া যায় না। আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলি, NaOH, একে আলাদা করে পাওয়া যায়, মার্কেটে কিনতে পাওয়া যায়। সোডিয়াম হাইড্রোক্সাইড সাধারণ উষ্ণতায় সলিড হয়, কীরকম বলো তো, ছোটো ছোটো ট্যাবলেটের মতন দেখতে হয়, ওই রকম আকারে ওটা বিক্রি করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের বা কস্টিক সোডার প্যালেট আমরা বলি, দানা, ঠিক আছে, সলিড এটা। তো একে বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু তুমি যদি দোকানে গিয়ে বলো আমাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিন, হবে না, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের অস্তিত্ব কেবলমাত্র ওই দ্রবণেই আছে, আলাদা করে বাইরে ওকে, মানে এই মিক্সচার থেকে আলাদা করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বাইরে আইসোলেট করা আমরা বলি, আইসোলেট বা আলাদা করা যায় না, ঠিক আছে। এরপর দেখো আমরা তরল অ্যামোনিয়া আর লাইকার অ্যামোনিয়ার দুটো পার্থক্য লিখেছি, অনেক সময় পরীক্ষাতে আসে দুটো পার্থক্য লেখো। তাহলে তরল অ্যামোনিয়া মানে বিশুদ্ধ অ্যামোনিয়া, তরল অবস্থা যেখানে কোনো জল মিশে থাকে না, আর এটা হচ্ছে অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, মানে জল তো মিশে থাকবেই। এটা হিমায়ক রূপে ব্যবহার করা হয়, হিমায়ক মানে রেফ্রিজারেন্ট, মানে কুলিং করার জন্য কোল্ড স্টোরেজে ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস। আর পরীক্ষাগারে বিকারক হিসেবে ব্যবহার করা হয় লাইকার অ্যামোনিয়াকে। মোটামুটি এই দুটো পার্থক্য লিখলেই হয়। অনেকে আবার সংকেতের পার্থক্য করে, যে লিকুইড অ্যামোনিয়ার সংকেত হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া, আর এটার সংকেত অনেকে NH4OH এরকম লেখেন। তো ঠিক আছে, মানে ভুল নয়, অবশ্যই কারেক্ট। তাহলে এটাও লেখা যেতে পারে, দুটো সংকেত আলাদা। আচ্ছা, তরল অ্যামোনিয়া এবং লাইকার অ্যামোনিয়া সংক্রান্ত এই 2-3টে কোয়েশ্চেন খুব আমাদের পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য এগুলো লিখেছি। যে কোনো স্ট্যান্ডার্ড বইতে এই কোয়েশ্চেনগুলোর উত্তর খুব সুন্দর করে লেখা আছে, ফলে আমি আর আলাদা করে উত্তর লিখছি না, আমি খালি জাস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো বা কিওয়ার্ডগুলো সেগুলো বলে দিচ্ছি। প্রথম দেখো, তরল অ্যামোনিয়াকে বরফ তৈরির কারখানায় বা কোল্ড স্টোরেজে হিমায়ক বা রেফ্রিজারেন্ট হিসাবে ব্যবহার করা হয় কেন? হিমায়ক মানে যে হচ্ছে কুলিং করে, শীতল করে আবহাওয়াকে বা টেম্পারেচারকে। এটার কারণ, টেম্পারেচার বলবো, আবহাওয়াকে মানে পরিবেশকে। এটার কারণ কি দেখো, প্রথম কথা হচ্ছে অ্যামোনিয়ার আমি লিখছি যে বাষ্পীভবনের লিনতাপ খুব বেশি। মানে কি, মানে অ্যামোনিয়া গ্যাস যখন বাষ্পে পরিণত হয় তখন প্রচুর পরিমাণে তাপ গ্রহণ করে বা শোষণ করে। তুমি যে কোনো ধরো তরল অ্যামোনিয়ার বদলে তুমি তরল জলের কথা ভাবো, জলকে তুমি যদি বাষ্পে পরিণত করতে চাও কি করতে হবে? খুব সহজ উপায়, জলকে গ্যাস বার্নারের উপরে বসিয়ে দাও। তাহলে গ্যাস থেকে মানে বার্নার থেকে কী নিচ্ছে, পাত্রটা, যে পাত্রে জল আছে সেই পাত্রটা কি নিচ্ছে, তাপটা নিচ্ছে, সেখান থেকে জলের মলিকিউলগুলো তাপ নিচ্ছে, মানে তাপ শোষণ করছে। এই তাপ শোষণের মাধ্যমে জলের টেম্পারেচার বাড়ছে, একটা সময় পরে সেটা বাষ্পে পরিণত হচ্ছে। সুতরাং তরল থেকে বাষ্পে যেতে গেলে সিস্টেম, মানে যাকে আমি বাষ্পে পরিণত করতে চাইছি সে কী করবে, তাপ গ্রহণ করবে। তাহলে এই যে তাপটাও গ্রহণ করছে, যে মুহূর্তে জল থেকে বাষ্প হচ্ছে, ওই যে পার্টিকুলার টেম্পারেচারটা, স্ফুটনাঙ্ক, সেইখানে ও কী করে, যে তাপটা গ্রহণ করে আমরা সেটাকে লিন তাপ বলি। তো সেই লিন তাপটা বাষ্পীভবনের জন্য, মানে বাষ্পে পরিণত হওয়ার জন্য তরল অ্যামোনিয়া যে তাপটা গ্রহণ করে সেটা খুব বেশি পরিমাণে করে। এবার ফলে ও যত বেশি পরিমাণ তাপ গ্রহণ করে ফেলবে পরিবেশ থেকে, পরিবেশ তত বেশি ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। ফলে সেই পরিবেশে যদি কিছু আমি রাখি, কোল্ড স্টোরেজে কী করা হয়, জেনারেলি খাদ্যশস্য বা এরকম জিনিসপত্র যেগুলো স্টোর করা হয়, অনেক দিনের জন্য রেখে দেওয়া হয়, তো সেখানে টেম্পারেচার কম দরকার। তাহলে সেখানে অ্যামোনিয়াকে ব্যবহার করা খুব নিরাপদ বললাম, অ্যামোনিয়াকে ব্যবহার করা খুব সস্তা আর কি, খুব সহজেই এই কাজটা করা যায়। অ্যামোনিয়া খুব বেশি দাম নয়। তো তার ফলে অ্যামোনিয়া যেহেতু বাষ্পীভবনের লিন তাপ বেশি, প্রচুর পরিমাণে তাপ শোষণ করছে, পরিবেশকে ঠান্ডা করে দিচ্ছে, ফলে সেই পরিবেশে খাদ্যবস্তু স্টোর করে রাখা যায়। ব্যাস, এটাই হচ্ছে কারণ মূলত। এরপর দেখবে বইতে খুব সুন্দর করে ওটা লেখা আছে, ওটা একটু জাস্ট পড়ে নেবে। মূল বিষয়টা হচ্ছে এখানেই, বাষ্পীভবনের লিন তাপ খুব বেশি, ফলে প্রচুর তাপ গ্রহণ করে বাষ্প
তরল থেকে বাষ্প হওয়ার সময়। হয়ে গেল। পরেরটা, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার আগে বোতলটি ঠান্ডা করে নেওয়া হয় কেন? খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, কারণ লাইকার অ্যামোনিয়া আমরা আলোচনা করলাম একটু আগেই যে এটা হচ্ছে অ্যামোনিয়ার প্রায় সম্পৃক্ত একটা জলীয় দ্রবণ, যেখানে উচ্চ চাপে অ্যামোনিয়াকে জলের মধ্যে কি করা হয়? দ্রবীভূত করে রাখা হয়, হাই প্রেশার। এবার যেই তুমি অ্যামোনিয়ার বোতলটা খুলবে, সঙ্গে সঙ্গে ভেতরের চাপ তো বেশি আর বায়ুমণ্ডলের চাপ কম, ফলে ওই চাপটা ইকুয়ালাইজ করার জন্য ভেতর থেকে তীব্র বেগে অ্যামোনিয়া বাইরে চলে আসবে। এবার যেই অ্যামোনিয়া বাইরে চলে আসবে, বোতলটা যে খুলছে এসে তার চোখে মুখে আসবে। এবার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি কী হয়? অ্যামোনিয়া আমাদের চোখের পক্ষে ক্ষতিকারক, ক্ষতিকর। এই কারণে আমরা কি করি, অ্যামোনিয়ার বোতল অমনি দুমদাম খোলা যায় না। লিকার অ্যামোনিয়ার বোতল কি করতে হয়? আগে ওকে ঠান্ডা করতে হয়। ঠান্ডা করলে কি হবে? ঠান্ডা করলে মানে উষ্ণতা যদি আমি কমিয়ে দিই, উষ্ণতা কমালে কি হবে? তরল অ্যামোনিয়ার দ্রাব্যতা বাড়বে। ঠিক আছে? তাহলে এই যে কোয়েশ্চেনটার যে আনসার আমরা লিখবো, তার মধ্যে তো ফ্লোতে লিখতে থাকবো এই সমস্ত কিছু, কিন্তু সেইখান থেকে টুক করে একটা লাইন তুলে নিয়ে একটা ছোট শর্ট কোয়েশ্চেন যখনই আসবে এমসিকিউ, তখনই আমরা মুশকিলে পড়ে যাব যে উষ্ণতার সঙ্গে অ্যামোনিয়ার জলে দ্রাব্যতার সম্পর্কটা কি? উষ্ণতা বাড়ালে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমবে না বাড়বে? উষ্ণতা কমালে দ্রাব্যতা কমবে না বাড়বে? তাহলে দেখতে পাচ্ছি ব্যস্তানুপাতিক সম্পর্ক। উষ্ণতা কমালে দ্রাব্যতা বাড়বে, উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমবে। তাহলে যেই আমি অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করলাম, বোতলকে ঠান্ডা মানে কি? মানে একটা কী করা হয়, জেনারেলি বরফ নেওয়া হয় একটা পাত্রের মধ্যে, তার মধ্যে বোতলটাকে বসিয়ে দেওয়া হয়। তাহলে বরফের সংস্পর্শে এসে বোতল ঠান্ডা হচ্ছে। যত ঠান্ডা হচ্ছে, ধরা যাক বোতলটা এরকম আছে, বোতলটা এরকম ধরে রয়েছে, বোতলের এই পর্যন্ত অ্যামোনিয়া আছে তরল, আর এখানে সেই তরল থেকে বাষ্পায়ন হয়েছে, খানিকটা বাষ্প রয়েছে। এবার যে তুমি তাপমাত্রা কমাচ্ছ, তখন এই বাষ্পগুলো তরলে পরিণত হবে, তাহলে এই তরলের মধ্যে চলে আসতে থাকবে। ফলে এইখানে যে পরিমাণ বাষ্প ছিল, সেই বাষ্পের পরিমাণ আস্তে 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 কমে যাবে। তাহলে বাষ্পের পরিমাণ যদি একদম কমে আসে প্রায়, তখন যদি আমি বোতলটা খুলি, তাহলে খুব বেশি অ্যামোনিয়া এসে আমার চোখে লাগবে না। সিম্পল, এটাই কারণ। তাহলে এখানে মূল যে ব্যাপারটা সেটা কি, যে তাপমাত্রা কমালে অ্যামোনিয়ার দ্রাব্যতা বাড়বে, এই জন্য তাপমাত্রা কমানো হয়, এই জন্য বোতল ঠান্ডা করা হয়, যাতে অ্যামোনিয়া এসে চোখে না লাগে, কারণ চোখে লাগলে চোখের পক্ষে সেটা ক্ষতিকারক, চোখ নষ্ট হয়ে যেতে পারে। সেম আনসার হচ্ছে এই কোয়েশ্চেনটা। কোল্ড স্টোরেজ থেকে যদি অ্যামোনিয়া গ্যাস লিক করে, তাহলে আমাদের কী সতর্কতা নিতে হবে? তো প্রথম কথা হচ্ছে, কোল্ড স্টোরেজের কাছে আমার যদি কোনো কাজই না থাকে, তাহলে সেখান থেকে পালাতে হবে। কিন্তু সেখানে যদি কোনো কাজ থাকে, তাহলে আমাকে থাকতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে যেহেতু অ্যামোনিয়া জলে প্রচুর পরিমাণে দ্রবীভূত হতে পারে, আমরা আলোচনা করলাম আজকে, তো চোখে মুখে জলের ঝাপটা দিতে হবে। যদি চোখের মধ্যে অ্যামোনিয়া গ্যাস চলে গিয়েও থাকে, তাহলে জলের ঝাপটা যেই দেবো, তাহলে সেই জলটার মধ্যে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে গিয়ে তাহলে অ্যামোনিয়া গ্যাসের যে ক্ষতিকারক যে প্রভাবটা, সেইটা প্রশমিত হবে। অথবা যদি আমার কাছে কোনো ভিজে কাপড় থাকে, ভিজে রুমাল থাকে, রুমাল ভিজিয়ে মুখের মধ্যে দিয়ে দেবো, তাহলে অ্যামোনিয়া গ্যাস যদি আসে, তাহলে ওই ভিজে রুমালের ভেতরে জলের কণাগুলো আছে, সেখানে অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হয়ে যাবে। তাহলে শরীরে আর প্রবেশ করতে পারবে না, মানে চোখে প্রবেশ করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো তোমরা বই থেকে দেখে আনসারগুলো লিখে নিও খুবই। তবে এর মধ্যে যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, সেইগুলো মনে রাখার চেষ্টা করবে। এগুলো থেকে শর্ট কোয়েশ্চেন যে কোনো সময় হতে পারে। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা পড়বো অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সাবধানে থাকো, টাটা।